একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আজকে তোমাদের শিক্ষা বিজ্ঞান বিষয়ে গ্রুপ ডির ইউনিট 2 যে 4জন সমাজ সংস্কারক আছেন যাদের আমাদের পড়তে হচ্ছে, তার মধ্যে সাবিত্রীবাই ফুলে এবং বেগম রোকেয়া আলোচনা করা হয়েছে। নিশ্চয়ই তোমরা সেটা দেখেছো। আজকে যাকে নিয়ে আলোচনা করবেন তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। হ্যাঁ, এই রাজা রামমোহন রায় আমাদের কাছে নতুন নাম নয়। আমরা ক্লাস 10 এর ইতিহাসে বিভিন্ন সংস্কার সম্বন্ধে রাজা রামমোহন রায়কে কিন্তু আমরা পড়ে এসেছি, তাই না? তাহলে বিশেষ কিছু আলোচনা নয়, শিক্ষা বিজ্ঞান এই বিষয়ের ক্ষেত্রে সংস্কারক রূপে যে প্রশ্নটা তোমাদের দেওয়া হবে সেটা হয়তো সমাজ সংস্কারক হিসেবে কিংবা শিক্ষার প্রসারে যে সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। দেখি তাহলে আমরা কিভাবে এই প্রশ্নের উত্তরটা লিখব, জাস্ট সেই জায়গাটাই কিন্তু আলোচনা করছি। তোমরা ইতিপূর্বে রাজা রামমোহন রায় সম্পর্কে অনেক তথ্য জেনেছো, সেগুলোই লিখবে গুছিয়ে একটা ভূমিকা, এবং তারপরে প্রশ্ন যেভাবে থাকবে তার উত্তরটাকে কিভাবে লিখতে হবে সেই নিয়ে কিন্তু আমি আলোচনা করব। এখন রায়ের যে দুটি সমাজ সংস্কারকমূলক যে কাজগুলো বিশেষত আমি উল্লেখ করেছি, দেখবে যে শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায় এক, দ্বিতীয়ত হচ্ছে সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়। বিশেষ এই দুটো ক্ষেত্রকে আমি আলোচনা করেছি এবং প্রশ্ন দিলে সাধারণত এখান থেকেই প্রশ্ন হয়। বোঝা গেছে? তাহলে এখন আসা যাক, ভূমিকা যখন আমরা একটা করব তখন লিখব যে রাজা রামমোহন রায় 1772 খ্রিস্টাব্দে, এটা মতান্তর আছে, অনেকে 1774 খ্রিস্টাব্দে বলেছেন, যাই হোক 1772 মতান্তরে লিখে নিতে পারো, মতান্তরে 1774 খ্রিস্টাব্দে তিনি হুগলি জেলার খানাকুলের কৃষ্ণনগর সন্নিহিত রাধানগর গ্রাম, যে গ্রামে তিনি সম্পন্ন বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বোঝা গেছে? এরপরে কি লিখবে না, তার পিতা ছিলেন রামকান্ত রায় এবং মাতা ছিলেন তারিণী দেবী। হয়ে গেল। এরপরে তিনি শৈশবে বা বাল্যকালে অত্যন্ত মেধাবী ছিলেন, এটা যোগ করলে, এবং 14 বছর বয়স পর্যন্ত তিনি তার বাড়িতে অর্থাৎ গ্রামেই কিন্তু পড়াশোনা করেন। বোঝা গেছে? এইটা একটু লিখলাম। এরপরে বাংলা শিক্ষার সঙ্গে সঙ্গে এক মৌলবীর কাছে তিনি ফার্সি ভাষা কিন্তু শিখতে আরম্ভ করেন। কেন? আসলে সেই সময় ফার্সি যে ভাষাটা, এই ভাষাটা ছিল রাজ দরবারের ভাষা, একটা আভিজাত্যের ভাষা। ফলে ধনী বাড়ির যেসব বা ধনী বংশের যেসব ছেলেরা তারা কিন্তু এই ফার্সি ভাষা শিখত। রাজা রামমোহন রায়ও কিন্তু ফার্সি ভাষা শিখেছিলেন। শুধু তাই নয়, আরবি ভাষাও কিন্তু তিনি শিখেছিলেন। তিনি এইসব ভাষাকে আরো ভালো করে রপ্ত করার জন্য, উচ্চ শিক্ষা নেওয়ার জন্য তিনি গিয়েছিলেন পাটনা এবং কাশীতে। সেখানে সংস্কৃত, আরবি, ফার্সি এই ভাষাগুলোর ওপরে উচ্চ শিক্ষা লাভ করেছিলেন। বোঝা গেছে? এরপর যেটুকু আমরা লিখব যে তিনি হিন্দু ধর্মের গোঁড়ামি এবং কুসংস্কারের প্রতিবাদ করেছিলেন, এবং এই প্রতিবাদ করতে গিয়ে তার পিতার সঙ্গে তার মনোমালিন্য শুরু হয়, এবং এই মনোমালিন্যের কারণে তিনি গৃহত্যাগ করেন। বেশ কিছুদিন তিনি দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। এরপর যখন তিনি ফিরে এলেন তখন তিনি
এই ভারতবর্ষ মানে আমাদের দেশের যে কুসংস্কার, এই কুসংস্কারের বিরুদ্ধে আজীবন লড়াই করে গেলেন। এই পর্যন্ত লিখলে। এই জন্য ডক্টর বিপিন চন্দ্র পাল বলেছিলেন যে 19 শতকের প্রথমার্ধে ভারত গগনে রামমোহন রায় উজ্জ্বল নক্ষত্র রূপে ভাস্কর ছিলেন। এখানে শেষ করলে, এরপরে তুমি লিখলে যে এই মহান সমাজ সংস্কারক 1833 খ্রিস্টাব্দে 27শে সেপ্টেম্বর পরলোকে গমন করেন। ভূমিকা শেষ। এই পর্যন্ত জানলে। আমাদের জানার তো অনেক কিছু আছে, কারণ তিনি যেসব ধর্ম উপরে সংস্কার করেছিলেন, একেশ্বরবাদের যে প্রচার চালিয়েছিলেন, বিশেষত প্রাচ্য এবং পাশ্চাত্য যে মেলবন্ধন, সেই মেলবন্ধন তিনি ঘটিয়েছিলেন। ভারতবর্ষের প্রথম ইংরেজি শিক্ষার যে প্রয়োজন আছে এবং ইংরেজি শিক্ষা যে ভারতবর্ষের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই গুরুত্বটা কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন এবং প্রথম ইংরেজি শিক্ষার জন্য তিনি কিন্তু উদ্যোগ গ্রহণ করেছিলেন। বোঝা গেছে? অনেক অনেক তার যেসব কৃতিগুলো তিনি রেখে গেছেন, সেগুলোর মধ্যে আমরা দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব, তার যে সাব পয়েন্ট গুলো করা আছে সেগুলোকে ডিসকাস করব এবং দেখবে ওই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে। এবং এই পয়েন্টস গুলো যেগুলো দিয়েছি আমি, যে শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়, এখানে যে বেশ ছয়টা মতো আমি পয়েন্ট সাব পয়েন্ট করেছি, যে ব্যক্তি ও সমাজ কল্যাণ, প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার সমন্বয়, ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রসার, বাংলা গদ্য সাহিত্যের উন্নতি, নারী শিক্ষার বিস্তার এবং ভারতীয় শিক্ষা ও সংস্কৃতির প্রসার। এই 6টা পয়েন্টকে নিয়ে আমরা একটু একটু করে যদি লিখি, তাহলেই কিন্তু শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো 5-এর একটা প্রশ্ন কিন্তু রেডি। অনুরূপভাবে যদি দেওয়া হয় সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো, এখানেও 6টা পয়েন্টস দিয়েছি, ছোট্ট ছোট্ট করে লিখলেও হবে। যেমন ধরো, সতীদাহ প্রথা অবসান, বহু বিবাহ এবং বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ, একেশ্বরবাদের প্রচার করেছিলেন, সংবাদপত্র এবং মুক্ত চিন্তার প্রসার, এটাও একটা বিশেষ বিশেষ ভূমিকা তিনি কিন্তু নিয়েছিলেন, যেটা সংবাদপত্র এবং মুক্ত চিন্তার প্রসার ঘটাতে অত্যন্ত সহায়ক হয়েছিল এই পত্র পত্রিকাগুলো। এবং সম্পত্তির মেয়েদের সমান অধিকার, মেয়েদেরও যে সম্পত্তিতে সমান অধিকার আছে, এই আইনি কিংবা এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা বা সচেতনতা বোধ এই জাগানোর ক্ষেত্রেও কিন্তু উনি বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন এবং ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা। বোঝা গেছে? তো এই 6টা পয়েন্ট যদি আমরা ঠিকঠাক করে লিখতে পারি, আমার মনে হয় যে এখান থেকে তোমার 5-এর একটা প্রশ্ন রেডি। একটা দুটো যদি 5-এর এইভাবে দেয়, তাহলে এই দুটো পয়েন্ট থেকেই 6টা সাব পয়েন্ট গুলো তুলে দিলে 5-এর দুটো প্রশ্ন রেডি হয়ে যাচ্ছে, ভূমিকা একই থাকবে, অসুবিধার কিচ্ছু নেই। আর যদি একসাথে দেয় সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো, তাহলে তো ভূমিকার পরে এর তিনটে পয়েন্ট দিলেই হবে। বাকি আরো যেগুলো আছে আমি সেগুলো আর আলোচনা করছি না। যেটুকু বিষয় মোটামুটি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে সেই ভিত্তিক কিন্তু আমি আলোচনা করছি। তাহলে এসো আমরা একটা একটা পয়েন্টস নিয়ে এবারে আলোচনা করি। তাহলে শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়, প্রথম পয়েন্টটা আমরা নিচ্ছি, যেটা ব্যক্তি ও সমাজ কল্যাণ। রাজা রামমোহন রায়ের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি মূল লক্ষ্য বলতে পারো যে ব্যক্তি ও সমাজ কল্যাণ। তিনি ব্যক্তিগত কল্যাণের সাথে সাথে, ব্যক্তিগত উন্নয়নের সাথে সাথে তিনি চেষ্টা করেছিলেন
যে সমাজ যেন উন্নততর হয় এবং সার্বিকভাবে সমাজের জন্য কল্যাণ হয়, এই কথা তিনি কিন্তু চিন্তা ভাবনা করেছিলেন। এটা লিখলে এরপরে যেটা আছে, প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার সমন্বয়। প্রাচ্য এবং পাশ্চাত্য, প্রাচ্য স্বদেশের অর্থাৎ আমাদের দেশের শিক্ষা এবং পাশ্চাত্যের শিক্ষা বিদেশ। তো এই প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার সমন্বয় তিনি ঘটাতে চেয়েছিলেন। কেন? তিনি ভেবেছিলেন যে পাশ্চাত্যের শিক্ষা ভারতবর্ষে যদি চালু করা হয়, তাহলে ভারতবর্ষের মধ্যে প্রাচ্যের শিক্ষা ও পাশ্চাত্যের শিক্ষার একটা সমন্বয় হলে ভারতবর্ষ কিন্তু অনেকটা উন্নতি লাভ করবে। এই ছিল তার চিন্তা ভাবনা এবং তিনি প্রথম এই পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষার বীজ তিনি প্রথম কিন্তু বপন করেছিলেন। এটা হয়ে গেল। ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রসার। তিনি প্রাচ্যের যে শিক্ষা, এই শিক্ষাকে কখনো ছোট করে দেখেননি, কিন্তু তিনি ভেবেছিলেন, তিনি চেয়েছিলেন যে ইংরেজি ভাষায় ইংরেজি শিক্ষাকে যদি গ্রহণ করা যায়, তাহলে ভারতবর্ষের যে ছেলেমেয়েরা অর্থাৎ শিক্ষার্থীরা, তারা বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় সাধন করতে পারবে, মেলবন্ধনে সক্ষম হবে। এটা কিন্তু তিনি চেয়েছিলেন। এবং শুধু তাই নয়, বিজ্ঞানের ক্ষেত্রটা ভারতবর্ষ তখন অনেকটাই পিছনে। তাহলে এই বিজ্ঞানকে জানতে হলে পাশ্চাত্যের শিক্ষা গ্রহণ করতে হবে, এটা ছিল তার কিন্তু মূল লক্ষ্য। বাংলা গদ্য সাহিত্যের উন্নতি। বাংলা গদ্য সাহিত্যের ক্ষেত্রে বলতে গেলে বাংলা গদ্য সাহিত্য যে সংস্কৃত নির্ভর ছিল এবং তার কিছু বেশ পরিবর্তন করা, এই ক্ষেত্রতে রাজা রামমোহন রায়ের অবদান ছিল যথেষ্ট। এই জন্য তিনি বিভিন্ন ধরনের গ্রন্থ লিখেছিলেন, বিশেষত ধর্ম সমন্বয় বা সম্বন্ধে যেসব পুস্তকগুলি রচনা করেছিলেন, যেমন ব্যাকরণ, তারপরে তোমার শাস্ত্রের বিচার, এবং আরো ছিল, আমার ঠিক মনে আসছে না, বিবাদমূলক রচনা, এই ধরনের তিনি কিন্তু বাংলা গদ্য সাহিত্যের ওপরে বিশেষত ধর্ম সম্বন্ধে এই পুস্তকগুলো রচনা করেছিলেন। এরপরের পয়েন্টটাতে আমরা আসছি, নারী শিক্ষার বিস্তার। নারী শিক্ষার বিস্তারের ক্ষেত্রে তিনি ভেবেছিলেন যে ভারতবর্ষের নারীরা যদি শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে দেশ আরেক ধাপ এগিয়ে যাবে এবং বিভিন্ন জায়গাতে স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে বা বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে তিনি যথেষ্ট প্রয়াসী হয়েছিলেন এবং বিদ্যালয় গড়েও ছিলেন এবং চেয়েছিলেন যে সমান অধিকার, অর্থাৎ ছেলে এবং মেয়ে অর্থাৎ নারী এবং পুরুষ এরা যেন সমান অধিকার লাভ করতে পারে। নারী শিক্ষার ক্ষেত্রেও তার অবদান ছিল যথেষ্টই। এরপরে আসি ভারতীয় শিক্ষা ও সংস্কৃতির প্রসার। হ্যাঁ, ভারতীয় শিক্ষা ও সংস্কৃতির প্রসার, আমি আগেই বললাম, তিনি ভারতীয় শিক্ষা এবং সংস্কৃতিকে কখনো ছোট করে দেখেননি, বা ভারতবর্ষের যে সংস্কৃতি ছিল সে সংস্কৃতি ছিল যথেষ্টই উন্নত। তাহলে তিনি কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন যে ভারতীয় শিক্ষা ও সংস্কৃতির প্রসার ঘটাতে। কিভাবে? না, আমাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল তা ছিল প্রাচ্যের বিভিন্ন ভাষার যে শিক্ষাগুলো। তাহলে এই শিক্ষার মধ্য দিয়ে পাশ্চাত্যের দেশগুলির সঙ্গে মেলবন্ধন কিংবা সমন্বয় সাধনে কিন্তু অসুবিধা হচ্ছিল। অর্থাৎ বলতেই পারি যে প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষার সমন্বয়ে তিনি দেশকে আরো উন্নততর জায়গাতে নিয়ে যেতে
চেয়েছিলেন। তাহলে এই 6টা পয়েন্টস নিয়ে আমরা আলোচনা অলরেডি করলাম। এই অল্প অল্প যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলো দিলেই কিন্তু তোমার একটা 5 নম্বরের প্রশ্ন রেডি হয়ে যাবে। এরপরে এসো আমরা সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের যে অবদানগুলো ছিল সেই সম্পর্কে আলোচনা করি। সতীদাহ প্রথার অবসান। হ্যাঁ, সেই সময় হিন্দু সমাজের কুসংস্কার ছিল একটি মর্মান্তিক এবং লজ্জাজনক, শুধু তাই নয়, একটি অভিশাপ বলতে পারো। তাই এই যে প্রথা, এই নিষ্ঠুর প্রথার বিরুদ্ধে তোমরা তো জানো যে সতীদাহ প্রথা কি, আমরা সহমরণ সেই সম্পর্কে জেনেছি। হুম, তো এটা নতুন করে বলছি না, সবাই প্রত্যেকে প্রায় জানো। তো 1829 খ্রিস্টাব্দে লর্ড ব্যান্টিং এর সাহায্য নিয়ে তার আইনের মাধ্যমে এই অমানবিক যে একটা প্রথা ছিল, এই প্রথাকে তিনি নিবারণ করতে সক্ষম হন। শুধু তাই নয়, বহু বিবাহ এবং বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ। তখন এই বহু বিবাহ প্রথা অর্থাৎ কৌলিন্য প্রথা ছিল, অর্থাৎ কুলীন ব্রাহ্মণেরা তাদের পুরুষদের বহু বিবাহ হতো। কেন না, কুলীন সম্প্রদায়ের তাদের সেই মান রক্ষার্থে। এবং সেখানে আমরা দেখেছি যে একটা 14 বছর মেয়ের সাথে 80 বছরের বুড়োর বিয়ে হয়েছে এবং সেই বুড়ো কিছুদিন থাকতে না থাকতেই তারপরেই তিনি মারা গেছেন। ঠিক এই সময় ওই 14 বা 15 বা 18 বছরের সেই অল্প বয়সী মহিলাকে বা নারীকে তুলে দেওয়া হয়েছে স্বামীর জ্বলন্ত চিতায়। এই যে সতীদাহ প্রথা একটা নির্মম নিষ্ঠুর প্রথা ছিল, এই প্রথার বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন। শুধু তাই না, বাল্যবিবাহের মতো যে প্রথা ছিল, অল্প বয়সে বিবাহ দেওয়া হতো, এই বাল্যবিবাহের বিরুদ্ধেও কিন্তু তিনি আন্দোলন করেছেন। একেশ্বরবাদের প্রচার। আমরা প্রথমেই বলছিলাম যে রাজা রামমোহন রায় তিনি পৌত্তলিক যে পুজো, এটা বিশ্বাস করতেন না এবং বহু দেবদেবীর যে পুজো, তার বিরোধিতা করেছেন। তিনি চেয়েছিলেন একেশ্বরবাদ, এই একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন তিনি, যার জন্য তিনি 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং এই ব্রাহ্ম সমাজের মধ্য দিয়ে তিনি চেয়েছিলেন যে পৌত্তলিক যে পুজো, পুতুলের যে পুজো, এই পুজো বন্ধ হোক। তারপরে কি আছে, সংবাদপত্র ও মুক্ত চিন্তার প্রসার। সেই সময় ব্রিটিশরা ভারতবর্ষের যে সংবাদপত্র প্রকাশিত হতো, সেই সব সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল এবং সেই সময়টাতেই 1823 খ্রিস্টাব্দে সরকার যে অর্ডিন্যান্স জারি করেছিল, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তিনি মামলা করেছিলেন। পরে তিনি প্রিভি কাউন্সিলে এর দরবার করেছিলেন এবং শুধু সংবাদপত্রের ক্ষেত্র নয়, আমরা তার যে বিভিন্ন রচনাবলী ছিল, সেই রচনাবলীর মধ্য দিয়েও একটা মুক্ত চিন্তার প্রসার ঘটাতে পেরেছিলেন। বেদান্ত গ্রন্থ 1815 খ্রিস্টাব্দে, বেদান্ত সার 1816 খ্রিস্টাব্দে, ঈশোপনিষদ 1816 খ্রিস্টাব্দে, ভট্টাচার্যের সহিত বিচার 1817 খ্রিস্টাব্দে, গোস্বামীর সহিত বিচার 1818 খ্রিস্টাব্দে, সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদ 1818 খ্রিস্টাব্দে করলেন এবং বাংলা ব্যাকরণ 1823 খ্রিস্টাব্দে, গৌড়ীয় ব্যাকরণ 1833 খ্রিস্টাব্দে, আরো আরো গ্রন্থ তিনি রচনা করেছিলেন এবং তিনি চেয়েছিলেন যে মানুষের মধ্যে একটা মুক্ত চিন্তার প্রসার ঘটুক। এরপরে যেটা আসছি আমরা, সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার। ভারতবর্ষের সেই সময়
পুরুষদেরই কেবলমাত্র সম্পত্তির অধিকার ছিল, মেয়েদের বা নারীদের কিন্তু নয়। রাজা রামমোহন রায় এর জন্যই কিন্তু লড়াই করেছিলেন যে না, সমান অধিকার মেয়েরাও পাবে এবং তারাও সম্পত্তির সমান অধিকার পাবে। এজন্য তিনি মেয়েদের হয়ে বিভিন্ন সংগ্রাম করেছেন, লড়াই করে গেছেন। তাছাড়া আরেকটা যে পয়েন্ট আছে, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা। 1828 খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন এবং এই ব্রাহ্ম সমাজের মধ্য দিয়ে তিনি চেয়েছিলেন যে হিন্দুদের ধর্মের ক্ষেত্রে একটি উন্নত বা উন্নীত স্থান। এইভাবেই তিনি তার যে ধর্মীয় বিভিন্ন গ্রন্থাবলীগুলো ছিল, এর মধ্য দিয়ে তিনি ধর্মের প্রচারগুলো চালিয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন ভারতবর্ষের বিজ্ঞানের দিক থেকে, সংস্কৃতির দিক থেকে, ধর্মের দিক থেকে প্রত্যেকটা জায়গাতেই উন্নীত স্থানে যেন ভারতবর্ষ থাকে। তাহলে বুঝতেই পারছ, যদি দুটো কিংবা তিনটে প্রশ্ন দেয়, এখান থেকে তোমরা সুন্দরভাবে উত্তরগুলো করতে পারবে। আর আজকে যারা প্রথম বা নতুন চ্যানেলটা দেখছো তাদেরকে বলবো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আরো যে সমস্ত ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো তোমরা দেখতে পারবে এবং জানতে পারবে। আর বন্ধুদের দেখানোর জন্য শেয়ার করবে, কমেন্টস করবে, আর ভালো লাগলে একটা লাইক করো।